হচ্ছে অতিথি এবং যারা আমাদের সাথে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন সবাইকে বিশ্ব পরিবেশ দিবসের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বিশেষ করে যারা অতিথি আছেন, আমি জানি যে আপনারা অনেকগুলো প্রোগ্রাম থেকে হয়তো আমন্ত্রণ পেয়েছেন, কিন্তু আমাদের সাথে এখানে আলোচনায় যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি শুরুতে বলতে চাচ্ছি যে আমি ইকোসিস্টেম এক্সপার্ট না, ইকোসিস্টেম সম্পর্কে আমার নলেজ বা জ্ঞান খুবই সীমিত, কিন্তু আমি একটু আমাদের আজকের আলোচনার যে বিষয়বস্তুটা ওটার প্রেক্ষাপটটা একটু তুলে ধরতে চাচ্ছি, এটার ব্যাকগ্রাউন্ডটা একটু ব্যাখ্যা করতে চাচ্ছি, বা আমরা অর্গানাইজার হিসাবে কেন এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। তো এটা যাওয়ার আগে আমি একটু যে একটা প্রশ্ন সবার কাছে তুলে ধরতে চাই। প্রতি বছর আমরা যে বিশ্ব পরিবেশ দিবস বা এর আগে এবং পরে আমাদের অনেক আলোচনা হয়, অনেক প্রোগ্রাম আমরা করি এবং যে সবাই আমরা বলি যে আমাদের পরিবেশটা রক্ষা করতে হবে, কিন্তু সত্যিকার অর্থে একটা প্রশ্ন যদি করা হয় কোয়ালিটেটিভলি, আমাদের প্রতি বছর যদি অ্যাসেসমেন্ট করা হয় আমাদের পরিবেশের অবস্থাটা কি, এটার কি উন্নতি হচ্ছে না এটার অবনয়ন হচ্ছে, একটা সত্যিকার এটা কোশ্চেনটা আমাদের একটা রিফ্লেকশন করার জন্য। হয়তো কোয়ান্টিটিভলি দেখা যাচ্ছে আমরা মনে হয় 1000-2000 গাছ লাগালাম, কিন্তু কোয়ালিটিভলি আসলে আমাদের পরিবেশের অবস্থাটার কি কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা এই প্রশ্নটা আমাদেরকে সবাইকে করতে হবে। যদি এই প্রশ্নটার উত্তর যদি হয় হচ্ছে না, তাহলে আমাদেরকে সত্যিকার অর্থে জিজ্ঞেস করতে হবে তাহলে আমাদের যে অ্যাপ্রোচ গুলো আমরা নিয়েছি, আমরা যেভাবে করছি, এই জিনিসগুলোকে আমাদেরকে কোশ্চেন করতে হবে কিনা, আমাদের জিনিসগুলোকে আরো ডিফারেন্টলি করতে হবে কিনা। তো এটা বলে আমি একটু ওভারঅল যে খুব সংক্ষেপে যে আমাদের যে ইকোসিস্টেম বলতে তো শুধুমাত্র যে গাছপালা না, গাছপালার বাইরে যারা অনলাইনে শুনছে তাদের জন্য বলছি আমাদের যে মাটি আছে, আমাদের যে পানি আছে, আমাদের যে মাটিতে যে কোটি কোটি যে ব্যাকটেরিয়া আছে, এই সবগুলোই কিন্তু ইকোসিস্টেমের অংশ। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেই টার্মটা যেটা আপনারা শুনে থাকবেন যে রোমান্টিক এনভায়রনমেন্টালিজম বলে একটা টার্ম আছে আর কি। আপনার যে শুধু গাছ লাগিয়ে তো আসলে পরিবেশ রক্ষা করা যাবে না, গাছ লাগিয়ে অনেক সময় দেখা যাচ্ছে পরিবেশের রক্ষার চেয়ে পরিবেশের অনেক সময় ক্ষতিও হতে পারে। তো এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু সত্যিকার অর্থে একটু ক্রিটিক্যালি চিন্তা করতে হবে। তো আমি 4-5টা এরিয়াতে ইকোসিস্টেমের যে গাছপালার বাইরেও যে এই সিস্টেমের যে অন্য যে অংশগুলো আছে, এই অংশগুলোর সার্বিক পরিস্থিতিটা কি এটা সম্পর্কে আমি একটু যে সংক্ষেপে বলবো। আই থিংক দ্যাট উইল সেট দ্য টোন যারা আমাদের এক্সপার্ট প্যানেল আছে যারা যখন আলোচনা করবেন। আপনারা জেনে থাকবেন যে ইয়েল ইউনিভার্সিটির একটা এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স নামে একটা ইন্ডেক্স আছে। আমার জানা মতে এটা বিশ্বের সবচেয়ে বেশি সমাদৃত এবং গ্রহণযোগ্য একটা এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স। গত দুটো অ্যাসেসমেন্ট রিপোর্টে 2018 এবং 2020 সালে যে অ্যাসেসমেন্ট রিপোর্ট আমরা পেয়েছি, ওখানে বাংলাদেশের অবস্থান ছিল 179তম 2018 সালে 180টা দেশের মধ্যে, এবং 2020 সালে এসে তার অবস্থান 162তম 180টা দেশের মধ্যে। তাহলে it tells a lot actually আমাদের ইকোসিস্টেম বা এনভায়রনমেন্টের সার্বিক পরিস্থিতিটা কি রকম। তারপর আসি আপনার IUCN এর যে রিপোর্টটা আমি দেখেছি, ওই রিপোর্টটাতে বলা হয়েছে যে বাংলাদেশের প্রায় 25% জীববৈচিত্র্য, সেটা উদ্ভিদ এবং প্রাণী, সেটা সংকটাপন্ন। এর মধ্যে 50টার উপরে স্পিসিস আছে যেগুলো খুব ক্রিটিক্যালি এন্ডেঞ্জার, 150টার উপরে আছে যেটা যে খুবই বিপন্ন, তারপর প্রায় 200-র মতো আছে যেগুলোকে ভালনারেবল ক্যাটাগরিতে রাখা হয়েছে। তাহলে এই পিকচারটা ইজ নট গিভিং আস রিয়েলি এ গুড পিকচার অফ আওয়ার এনভায়রনমেন্ট এন্ড ইকোসিস্টেম। তারপর আমি খুব সহজে আমরা সবাই রিলেট করতে পারবো আরেকটা বিষয়, সেটা আপনারা কি কেউ দেখেছেন আজকে ঢাকার এয়ার পলিউশনের মাত্রাটা কত বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কত? আমি এটা দুপুরে দেখেছি, 1টার দিকে দেখেছি, এটা প্রায় 200-র কাছাকাছি ঢাকার যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। এটা যেটা রিকমেন্ড যে ভ্যালুটা থাকা উচিত সেটা 50-এর আশেপাশে। দ্যাট মিনস আজকে ঢাকাতে আমাদের পলিউশনটা 4 টাইমস দ্যান হোয়াট ইজ আইডিয়ালি শুড বি। সো আমাদের এয়ারের অবস্থা খুবই বাজে, কিন্তু এর ফলে আমাদের পাবলিক হেলথ সিস্টেমের উপর কি ধরনের প্রেসার সৃষ্টি হচ্ছে, আমাদের যে এয়ারবর্ন যে ডিজিজেস গুলো আছে
এবং হচ্ছে যে পলিউশনের ফলে যে হচ্ছে যে ডিজিজ গুলো হচ্ছে যে যেগুলো আমাদের হেলথের উপর নেগেটিভলি ইম্প্যাক্ট পড়ে, এটা নিয়ে অনেকগুলো স্ট্যাটিস্টিক্স আছে, অনেক অনেক পেপার আছে, কিন্তু এই সবগুলো জিনিস কিন্তু আমাদেরকে খুবই একটা ভয়ঙ্কর চিত্র, বর্তমান চিত্রটা ভয়ঙ্কর, এবং সামনের দিনগুলো আরো ভয়ঙ্কর হবে যদি আমরা এটা নিয়ে চিন্তা না করি এবং পদক্ষেপগুলো না নেই। তারপর আমি যে বিষয়টা হাইলাইট করতে চাচ্ছি, আপনার আমাদের ফরেস্ট আপনারা জেনে থাকবেন, ডিফরেস্টেশন রেটের জায়গা থেকে সাউথ এশিয়াতে ডিফরেস্টেশন জায়গা থেকে বাংলাদেশের অবস্থান প্রথম। তারপর আমি যদি আসি ওশেনের জায়গা থেকে, আপনার হচ্ছে যে আমাদের বে অফ বেঙ্গলে একটা হচ্ছে যে এরিয়াকে আইডেন্টিফাই করা হচ্ছে, যেটাকে ডেড জোন বলা হচ্ছে। দ্যাট মিনস যেখানে হচ্ছে যে বায়োলজিক্যাল কোনো লিভিং অর্গানিজম অ্যাকচুয়ালি নেই, সেই জায়গাটার আয়তন প্রায় বাংলাদেশের অর্ধেকের সমান। তো এরকম আমি ইকোসিস্টেমের আরো যেই বিষয়গুলো আছে, এগুলোর স্ট্যাটিস্টিক্স যদি আমি তুলে ধরা হয় এখানে, এটা 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 আসলেই খুবই খুবই ভয়ঙ্কর, এবং আমাদের খুবই উদ্বেগ এবং শঙ্কা, এবং আমাদেরকে সত্যিকার অর্থে খুব সিরিয়াসলি এটা নিয়ে চিন্তা করতে হবে। আমি সর্বশেষ তিনটা বিষয়, যারা অনলাইনে দেখছেন, তিনটা বাংলাদেশের ইকোসিস্টেম স্পট আপনারা খুব সহজভাবে কানেক্ট করতে পারবেন, যেহেতু আমরা অনেকেই হচ্ছে এই জায়গাগুলো ভিজিট করেছি। একটা হচ্ছে সেন্ট মার্টিন, আপনার হচ্ছে সিলেটের রাতারগুল সোয়াম্প ফরেস্ট, তারপর হচ্ছে আপনার হচ্ছে আমি আরেকটা নাম আমি ভুলে গেছি, আমি যেটা মেনশন করতে চেয়েছি আর কি। আপনি এই ইকোসিস্টেম গুলোর যদি আপনি লক্ষ্য করুন, একটু চিন্তা করুন, এগুলোর বর্তমান যে অবস্থা আছে, এবং এটা এভাবে যদি কন্টিনিউ করে, এগুলো কি আসলে সার্ভাইভ করবে কিনা নেক্সট 10-20 ইয়ার্স। আমি এই বলে আমি আমার মানে কনটেক্সটটা আমি এখানে সেট করে দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তী যারা এক্সপার্ট প্যানেল আছেন, আপনারা এ সম্পর্কে অবশ্যই বলবেন, আপনারা আমাদের কাছ থেকে শুনবো আর কি। তো ধন্যবাদ সবাইকে এগেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এন্ড হোপফুলি আমরা একটা প্রাণবন্ত আলোচনা করতে পারবো আজকে।